আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব উপপাদ্য 15 নিয়ে। উপপাদ্য 15 বলা আছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। আমরা একটি চিত্র এঁকে রেখেছি এখানে, এ বি সি একটি চিত্র, যার মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এ সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এখানে বলা আছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তো এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ অর্থাৎ সংযোজক রেখাংশ হচ্ছে ডি। এটা তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ তৃতীয় বাহু হচ্ছে যে বিসি, এই বিসি বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্থাৎ এই ডিটা যতটুকু, মানে এই ডিটার দৈর্ঘ্য হচ্ছে এই বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক, মানে এইটার অর্ধেক হচ্ছে ডি। এটা আমাদের প্রমাণ করা লাগবে। তো আমরা সাধারণ নির্বাচন এটাই লিখব। তো বিশেষ নির্বাচনটা লিখে নেই। বিশেষ নির্বাচন আমরা কি লিখব? এই চিত্রের বর্ণনাটা লিখব যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, যার এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি। আমরা ডি, এটা বাহু ডি ও ই, এটা মধ্যবিন্দু। তো একটি ত্রিভুজ যার এবি আমরা কথাটাকে এইভাবে লিখি, মনে করে এবিসি একটি ত্রিভুজ যার এবি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ডি। এটা আসলে বিশেষ নির্বাচন বলতে আমরা কি বুঝি? বিশেষ নির্বাচন বলতে আমরা চিত্রের বর্ণনাটা বুঝি। তো চিত্রের বর্ণনাটা এটা আমি আমার ভাষায় লিখতেছি, তোমরা তোমাদের ভাষায় এই বর্ণনাটা লিখবা। তো এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আমাদের এই ডি, অর্থাৎ এই ডিটা বিসি এর সমান্তরাল, ডিই সমান্তরাল হচ্ছে বিসি, এবং আমাদের ডিই মানে ডিই এর দৈর্ঘ্য হাফ, মানে অর্ধেক। কার অর্ধেক? বিসি এর অর্ধেক। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখানে অঙ্কনের একটা পার্ট লিখব। অঙ্কন। এখানে আমরা ডিএ কে এমনভাবে বর্ধিত করব যেন ডি বাহুকে এ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন ডিই সমান ইএফ হয়, অর্থাৎ এখানে ডি যতটুক ঠিক অতটুকুই আমরা বাড়াবো, তারপরে সিএফ যোগ করব। তো আমরা অঙ্কনে এই কথাটুকুই লিখব যে ডিই বাহুকে, শুধু ডি কে এফ
পর্যন্ত বর্ধিত করি যেন তা ডিই সমান, অর্থাৎ ডিটা যতটুক ইএফ যেন ঠিক ততটুকুই হয়, যেন তা এত হয়। এরপর এই সি এবং এফ পরে আমরা যোগ করেছি, সি এবং এফ যোগ করি, তো এটা এরপর আমরা প্রমাণে যাব। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এইখানে যে দুইটা ত্রিভুজ পেলাম, অর্থাৎ এডিই আর ইসিএফ বা সিইএফ যাই বলি আমরা, ত্রিভুজের ক্ষেত্রে উলটপালট বললে কোনো সমস্যা হয় না। অর্থাৎ এখানে যে ইডি এও তোমরা বলতে পারো, ডিই এও তোমরা বলতে পারো, এটা হয় কোনো প্রবলেম নেই। তো আমরা এই দুইটা ত্রিভুজকে কী করব, সর্বসম প্রমাণ করব। আর দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার যে শর্ত আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো আমরা সেই সহায়তাটা নিব। আসলে কোন শর্তে দুইটা ত্রিভুজ সর্বসম হয়, আমরা প্রথমে লিখে নেই যে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি ই এফ এ, এই দুইটা ত্রিভুজের একটা ত্রিভুজের সাথে আর একটা ত্রিভুজ কী কী মিল আছে আমরা দেখো। এই যে এই ত্রিভুজের এই বাহু এবং ইসি বাহু, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান, কারণ এই বিন্দুটা হচ্ছে এই এসি বাহুর মধ্যবিন্দু। যেহেতু মধ্যবিন্দু, তাহলে উভয় পাশে সমান, তার মানে আমরা লিখতে পারি কি এই সমান সিই। তো এখানে আমাদের যুক্তি লিখতে হবে। যুক্তিটা কি, এখানে কিন্তু এইভাবেই দেওয়া আছে, যেহেতু মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এটা, তাহলে এটা বলতে পারি যে দেওয়া আছে, যেহেতু মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সেই কারণে। এরপর আমরা এই ডিই আর ইএফ এটা সমান লিখতে পারি, ডিই সমান ই এফ। কোন যুক্তি অনুসারে এটা আমরা সমান লিখতে পারি তোমরা খেয়াল করো, আমরা কিন্তু এই যে একে নিয়েছি এইভাবে, যে ডিইকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করে যেন ডি সমান এফ হয়। তাহলে আমরা এখানে যুক্তিটা লিখে দিব যে অঙ্কন অনুসারে এই যুক্তি অনুসারে এই বাহুটা সমান। এরপর খেয়াল করো, এখানে এই যে এই কোণ আর এই কোণ, সাধারণত দুইটা রেখা যদি এরকম আড়াআড়িভাবে ছেদ হয়, তাহলে এখানে যে কোণগুলো হয়, এই কোণগুলোকে কী কোণ বলে? এই কোণগুলোকে বলে বিপ্রতীপ কোণ। তার মানে আমরা এই দুইটা কোণ সমান দেখাতে পারি। একটা কোণ হচ্ছে কত? একটা কোণ আমাদের AED, আর একটা কোণ হচ্ছে CEF, অর্থাৎ এই কোণ এবং এই কোণটুকু। তাহলে আমরা এটা লিখি যে AED সমান কোণ CEF। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবা, এখানে আমরা যে কোণটাকে নির্দেশ করব সেই কোণটা কিন্তু মাঝখানে থাকবে। যেমন আমাদের ত্রিভুজের বেলায় উলট পালট লিখলে কিন্তু ভুল নাই, কিন্তু কোণ যেটা নির্দেশ করবে সেটা কিন্তু ঠিক মাঝখানেই থাকবে। ঠিক আছে? তো দেখো, আমরা এই কোণটা সমান দেখাইলাম। এখানে যুক্তি কি? বিপ্রতীপ কোণ অনুসারে, বিপ্রতীপ কোণ এই অনুসারে আমরা এই দুটা বাহু সমান দেখাতে পারি, এই কোণটা সমান দেখাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার ন্যূনতম 3টা শর্ত লাগে। ন্যূনতম 3টা শর্ত বলতে আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্ত আলাদা, কারণ অতিভুজের সাথে ওইখানে 2টা শর্ত ফুলফিল করলেই সর্বসম হয়, কিন্তু এটা তার সর্বসম ত্রিভুজ না। তো আমরা এই 3টা শর্তের ক্ষেত্রে কিন্তু দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম বলতে পারি। কি কি শর্ত পাইছি আমরা? দেখো, এই যে এই বাহু কোণ বাহু, মানে এই বাহু কোণ, এই কোণ, এই বাহু, অর্থাৎ কোন ত্রিভুজের 2টা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ 2টা সর্বসম ত্রিভুজ। অতএব এই যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ত্রিভুজ ADE সর্বসম কি? ত্রিভুজ CEF সর্বসম ত্রিভুজ। এখানে কোণ যুক্তি অনুসারে আমরা পাইছি একটা বাহু সমান বাহু, তারপরে কোণ, বাহু কোণ বাহু। এই যুক্তি অনুসারে
দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম হয়েছে। যেহেতু আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে এই দুইটা ত্রিভুজের যে বাহুগুলো আছে এবং যে কোণগুলো আছে সবাই কিন্তু সমান। আমরা সবগুলাই লিখতে পারি, আবার সবগুলোও লিখতে পারি, সেটা লিখলে হবে, দু একটা বাদ দিলেও কোনো প্রবলেম নেই। যেমন আমরা যেহেতু সর্বসম প্রমাণ করেছি, আমরা কি সমান দেখাইতে পারি, তাহলে এরপর আমরা সমান দেখাইতে পারি যে এই যে এই বাহু আর এই বাহু, এটার আমরা সমান দেখাইতে পারি, কারণ বাকি দুইটা বাহু তো আমরা আগেই সমান দেখিয়েছি। যে অতএব আমাদের কি এডি বাহু সমান সিএফ এবং আরও দুইটা কোণ সমান আছে, সেটা হচ্ছে একটা কোণ হচ্ছে এই কোণ আর একটা কোণ হচ্ছে এই দুইটা কোণ। আমরা এটাও লিখে দেই, যেহেতু সবই সমান এত, এবং কোণ ADE সমান কোণ, অর্থাৎ এই কোণের সমান হবে এই কোণ EFC, এটাও সমান। ও আরেকটা কোণ আছে, ও কোণ, আমরা এই কোণ এবং এই কোণ লিখি। এই কোণটা হচ্ছে যে DAE সমান ECF, কোণ ECF। তো আমরা এই যে এই দুটা কোণ আর এই বাহু সমান কোন যুক্তি অনুসারে দেখাইলাম, এই যে এই যুক্তি অনুসারে, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এর ভিতরে যা কিছু আছে সবই সমান। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, এই কোণ আর এই কোণ যেহেতু সমান, খেয়াল করো তো, এই দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, এবং এই দুইটা কোণকে আমরা একান্তর কোণ বলতে পারি, অর্থাৎ এই এ কোণ আর সি কোণকে একান্তর কোণ বলতে পারি। কিভাবে? যে দেখো, দুইটা বাহু যদি দুইটা বাহু যদি সমান্তরাল হয়, এরপর যে রেখাটা এই দুইটা বাহুকে ছেদ করে, তো ছেদ করলে যে দুইটা কোণ উৎপন্ন হয়, এই দুইটা কোণকে কিন্তু পরস্পরের কী কোণ বলা হয়? একান্তর কোণ বলা হয়। সেহেতু কোণটা একান্তর কোণ, আমরা এখানে লিখে দেই একান্তর কোণ। যেহেতু এই কোণ দুটি একান্তর কোণ, অর্থাৎ যেহেতু এখানে এই কোণ এ এবং কোণ সি, এই দুইটা কোণ একান্তর কোণ, সেহেতু আমরা এই এডি বাহু আর সিএফ বাহুকে কি বলতে পারি? সমান্তরাল বলতে পারি, কারণ যেহেতু এখানে একান্তর কোণ। তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব এডি সমান্তরাল সিএফ, বা আমরা এই যেহেতু এটা এডি সমান্তরাল সিএফ, আমরা এডিকে আমরা এবি পর্যন্ত লিখতে পারি, কারণ এই এডিটা এবি বাহুরই একটা অংশ, বা এবি সমান্তরাল সিএফ এটা লিখতে পারি, বা আমরা এবি সমান্তরাল সিএফ যেভাবে লিখছি, বা আমরা ওইভাবেই লিখতে পারি যে বিডি সমান্তরাল সিএফ, কারণ এই বিডি তো এবি এই রেখারই একটা অংশ, তাই না? এখন আসলে আমরা কেন বিডি সমান্তরাল সিএফ দেখাচ্ছি? এই বিডি আর সিএফ সমান্তরাল দেখাবো, আর এই দুইটা কোণ আমরা পরস্পর কি দেখাবো? এই বিডি এবং সিএফ বাহুটা যে পরস্পর সমান, আমরা সেইটা দেখাবো। কারণ এটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে একটা চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে ওই বাহুটাকে আমরা, ওই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এটা সমান্তরাল দেখালাম, এখন আমাদের সমান দেখাতে হবে। আমরা কিভাবে সমান দেখাতে পারি? যেহেতু এডি সমান হচ্ছে সিএফ,
বা আমরা এখানে যেহেতু এডি সমান সিএফ, সেহেতু এডির পরিবর্তে আমরা বিডিকে লিখতে পারি যে বিডি সমান সিএফ, বিডি সমান সিএফ। অর্থাৎ এখানে ডি বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি যতটুকু এই বিডিও ততটুকুই, যেহেতু এটা মধ্যবিন্দু সেহেতু আমরা এই কথা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করো, এই বিডি আর সিএফ এখানে সমান দেখাইছি বাহুটা, আবার বিডি সমান্তরাল সিএফ দেখাইছি, বিডি সমান্তরাল সিএফ দেখাইছি। তার মানে এই যে বিডিএফসি এই চতুর্ভুজটার এই এক জোড়া বাহু, অর্থাৎ এই বাহু সমান এবং সমান্তরাল। এই যে এখানে আমরা দেখাইছি সমান্তরাল আর এখানে দেখাইছি আমরা সমান। তাহলে সমান ও সমান্তরাল হলে, কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সর্বসম চতুর্ভুজ হয়, চতুর্ভুজটি সমান্তরিক হয় একটি। তার মানে বলতে পারি যে সুতরাং বি সি এফ ডি একটি কি সামান্তরিক, একটি সামান্তরিক। যেহেতু এটা একটা সামান্তরিক, সুতরাং এর অপর যে এই দুটো বাহু সমান দেখায়, এই তো সামান্তরিক বললাম, তাহলে এর অপর দুটো বাহু সমান এবং সমান্তরাল হবে। তার মানে আমরা লিখতে পারি যে বিসি সমান এফডি, বিসি সমান এফডি এবং বিসি। আমরা এখানে সমান দেখানোর তো আমাদের প্রয়োজনটা পড়তেছে না, শুধু সমান্তরাল বলে দেই তাহলেই হয়। যেহেতু আমরা সমান্তরিক বলেছি, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এর সমান্তরিক। তাহলে বিসি সমান্তরাল কার সমান্তরাল? এই বিসিটা কার সমান্তরাল? এফডি এর সমান্তরাল। যেহেতু বিসি এফডি এর সমান্তরাল, সুতরাং আমরা এই এফডিকে না লিখে বিসি বিসি সমান্তরাল এফডিকে না লিখে ইডি লিখি, কারণ ডিই এই ইডি এফডি রেখারই একটা অংশ, কারণ এখানে রেখা তো আলাদা রেখা নয়, একই রেখা, তাহলে আমরা এটা সমান্তরাল বলতে পারি। তার মানে আমাদের কিন্তু একটা অংশের প্রমাণ হয়ে গেল, কারণ এখানে বলছিল যে ডি সমান্তরাল বিসি, এই যে বিসি সমান্তরাল, আমরা এখানে তো ইডি লিখছি, ডিই লিখি ভালো হয়, ডিই। এটা একটা প্রমাণিত। আবার দ্বিতীয় ধাপে বলা আছে কি যে ডিএফ সমান, কারণ যেহেতু এটা সমান্তরিক, তাহলে এই ডিএফ সমান আমরা বিসি বলতে পারি। ডিএফ সমান হচ্ছে বিসি, বা এই ডিএফকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, সেটা হচ্ছে ডিই যোগ ইএফ, অর্থাৎ ডিই এন থেকে আবার এইটুকু যোগ করলাম, তাই না, সমান হচ্ছে বিসি। এটা হলো। তো এরপর আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই ডিই প্লাস ইএফ, এই ইএফ এর পরিবর্তে আমরা ডিই লিখতে পারি। কেন লিখতে পারি? কারণটা হচ্ছে এখানে ইএফ আর ডিই পরস্পর সমান, কারণ আমরা ওইভাবে এঁকে নিয়েছি অঙ্কন অনুসারে, যে কোথায় আছে ডিই আর ইএফ, তার মানে ইএফ এর পরিবর্তে আমরা ডি বসাতেই পারি। যেহেতু ডি বসাইলাম, তাহলে এখানে খেয়াল করো তো কয়টা ডি হয়েছে, 2DE সমান বিসি। তো এখন আমরা এই এখানে ডিই থাকলো, বিসি যদি ওই পাশে যায় তাহলে বিসি/2 বা হাফ, অর্থাৎ যত লবটাকে আমরা সরে এক সাইডে নিলাম, হাফ বিসি। তার মানে এটা কি বিসির অর্ধেক বুঝাইতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে ডিটা বিসি এর অর্ধেক, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো হয় ম্যাক্সিমাম সময়ই আমাদের এই উপপাদ্যটার উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন থাকে। তার মানে তোমাদের বইয়ের যতগুলা উপপাদ্য তোমরা পড়েছো
তার ভিতরে আমি মনে করি যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি সবগুলারই গুরুত্ব আছে, কিন্তু এটার গুরুত্বটা একটু বেশি কারণ তোমরা যখন বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখবা তখন দেখবা যে ম্যাক্সিমাম বোর্ডের ভিতরে আমাদের এই উপপাদ্যটা দেওয়া আছে, উপপাদ্য 15টা চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি বুঝতে পারো, প্রত্যেকটা বিষয় যদি তুমি বুঝতে পারো, তাহলে আমাদের কাছে এই জ্যামিতিটা আসলে কঠিন কিছু লাগবে না। দেখো আমরা যখন ছোট সময়ে পড়াশোনা পড়তাম, তখন আমরা জ্যামিতি একেবারে মুখস্থ করতাম, যেটা একটা সময় পরে ভুলে যেতাম। কিন্তু তুমি যখন যদি এটা বুঝে বুঝে পড়তে পারো, তাহলে কখনোই ভুলবে না। যেমন আমি যদি পুরো জ্যামিতিটাকে আরেকটা বার রিভিউ দিই, আমি কিভাবে কাজটা করেছি, এখানে তো বিশেষ নির্বাচনটা নিজের চিত্রের বর্ণনাটা লিখেছি, তাই না? অঙ্কনে কি করেছি, এই ডিটার সমান বর্ধিত করে নিয়েছি, এরপরে সিএফটাকে যোগ করেছি, এটা অঙ্কন পর্যন্ত। এরপরের প্রমাণ আমরা এই পর্যন্ত এসে কী করছি, এইটুকু জাস্ট এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি। কিভাবে সর্বসম প্রমাণ করছি সেটা হচ্ছে আমরা দেখছি যে যেহেতু এই বাহুর মধ্যবিন্দু, তাহলে এই অংশ আর এই অংশ সমান। আবার এই ডিই আর ইএফ আমরা এঁকে নিয়েছি সমান সমান করে, আর যেহেতু দুইটা রেখা পরস্পর আড়াআড়িভাবে ছেদ করে, তাহলে এখানে যে কোণ দুইটা উৎপন্ন হয়েছে সেই দুইটা কোণ বিপরীত কোণ। সেই ক্ষেত্রে আমরা বাহু কোণ বাহু এই শর্তের মধ্যে ফেলে আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করে দিয়েছি। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে এর ভিতরে বাকি যা কিছু আছে সবই সবই সমান। এখানে বাকি একটা বাহু আর দুইটা কোণ আছে, তো এই দুইটা কোণ যে সমান দেখাইছি, তার ভিতরে একটা কোণ দেখা যাচ্ছে আমাদের কি একান্তর কোণ। তো একটা কোণ যেহেতু একান্তর কোণ হয়েছে, তাহলে আমরা এই দুইটা রেখা সমান্তরাল রেখা বলতে পারি। এরপরে সমান্তরাল দেখানোর পরে এই দুইটা বাহুকে আমরা সমান দেখিয়েছি। যেহেতু দুইটা বাহু সমান ও সমান্তরাল, সেহেতু আমরা বলতে পারি যে এটা একটা সামান্তরিক। আর যখন সামান্তরিক হয়ে গেছে, তাহলে বিপরীত বাহু দুইটাও সমান্তরাল। এইভাবে আমরা সমান্তরাল পর্যন্ত প্রমাণ করেছি। আবার যেহেতু এই দুইটা বাহু সামান্তরিক সেহেতু আমরা সমান লিখে এই ডিএফ বাহুটাকে দুইটা অংশে ভাগ করেছি। এরপরে ডিএফ ভাগ করে এই ইএফ এর পরিবর্তে আবার এই যে এটার পরিবর্তে ডিই আর ইএফ যেহেতু সমান, তাহলে ইএফ এর পরিবর্তে আমরা ডিই বসাতে পারি। এই যে ইএফ এর পরিবর্তে ডিই বসাইছি, তারপর এটা যোগ করলে 2ডিই হয়। পরে 2টা আমরা পক্ষান্তর করে পাশে নিয়েছি, অর্থাৎ এইভাবে প্রমাণটা চলে আসছে। তোমরা যদি প্রক্রিয়াটা মনে রাখতে পারো যে আসলে কিভাবে হয়েছে, তাহলে আশা করি তোমাদের কাছে কঠিন লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপর কথা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।